আচ্ছা, এবার হচ্ছে যে আমরা তাহলে ক্যানোনিক্যাল ফর্ম আঁকা মোটামুটি শিখে গেছি আর কি। ঠিক আছে, ক্যানোনিক্যাল স্ট্রাকচার আঁকা, এবং আমরা এটাকে বারংবার কাজে লাগাবো। মানে রেজোনেন্সের জায়গা থেকে, রেজোনেন্সের কনসেপচুয়াল বেসিসটা ছাড়া মূল যে রেজোনেন্সটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে ঠিক ঠিক করে ক্যানোনিক্যাল ফর্ম আঁকতে পারা। এবং পরের পার্টটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, ওই ক্যানোনিক্যাল ফর্ম গুলো যে আমি আঁকলাম তার মধ্যে মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্মটাকে চিনতে পারা, এবং তোর হচ্ছে সেইটার উপর বেস করে মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম এবং কতগুলি ক্যানোনিক্যাল ফর্ম আমি পাচ্ছি তার উপর বেস করে দুটো মলিকুল যদি দেওয়া থাকে, দুটো ডিফারেন্ট মলিকুল, তাহলে কোথায় রেজোনেন্স স্টেবিলাইজেশনটা ওভারঅল বেশি হবে সেইটা সম্পর্কে জাজমেন্ট দেওয়া। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরু করি ক্লাসটা। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা ক্যানোনিক্যাল ফর্ম আঁকতে চাইছি, তার মানে কি রেজোনেন্স, রেজোনেন্স ক্যানোনিক্যাল স্ট্রাকচার্স, ঠিক আছে, বা ফর্মস। ঠিক আছে, সেটা কিভাবে আঁকে সেটা আমরা দেখেছিলাম যে সিগমা স্কেলিটনটাকে, অর্থাৎ কিপিং ইন পজিশন the nuclei, just changing the pi electrons, বা shifting, just shifting the pi electrons। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের পজিশন সেম রেখে, নিউক্লিয়াসের পজিশন সেম রাখছি মানে মোদ্দা কথা সিগমা স্কেলিটনটাকে সেম রেখে পাই ইলেকট্রন ডেন্সিটিটাকে শিফট করে করে অল পসিবল সর্টস অফ লুইস ডট স্ট্রাকচার আমরা আঁকবো। সেগুলোই হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্মস। ঠিক আছে, আচ্ছা, এইবার একে তো নিলাম। এর পরের প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কোন একটা মলিকুলের ক্ষেত্রে লেটস সে 5টা ক্যানোনিক্যাল ফর্ম পেয়েছি, C1, C2, C3, C4 এবং C5। এইখান থেকে প্রথম ব্যাপার হচ্ছে যে আমাকে মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম আইডেন্টিফাই করতে হবে, কারণ কখনো কখনো আমাদের দরকার পড়বে। ঠিক আছে, মোস্ট কন্ট্রিবিউটিং কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, এটা কেন দরকার পড়বে, দরকার, আচ্ছা, মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম বলতে আমি কি বলতে চাইছি, কারণ আমরা রেজোনেন্স পড়ার সময় বলেছিলাম যে যদি 5টা পসিবল ক্যানোনিক্যাল ফর্ম থাকে এবং তার মধ্যে লেটস সে C3 এর এনার্জি সবচেয়ে কম, তাহলে আইডিয়ালি মলিকুলটা C3 তেই অ্যাকোয়ার হওয়ার কথা। কিন্তু রেজোনেন্স এমন একটা ফেনোমেনা, দেখা যাবে অ্যাকচুয়াল মলিকুলটা C3 তে তো থাকবে না, বরং এই 5টা স্টেটের একটা হাইব্রিড ফর্মে থাকবে আর কি। ঠিক আছে, কিন্তু যেটা মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম, অর্থাৎ যার এনার্জিটা সবচেয়ে কম, নো ডাউট অ্যাবাউট ইট যে সেই একদম এক্স্যাক্টলি সেই লুইস ডট স্ট্রাকচারটাই অ্যাকোয়ার করবে না আসল মলিকুলটা, কিন্তু আসল মলিকুলটা যে হাইব্রিডটা তৈরি করবে তার মধ্যে সেই স্ট্রাকচারটারই কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি হবে। প্রভাব মানে কি বলবো, একটা মিক্সচার বানাচ্ছিস অনেক কিছু শরবত দিয়ে, কার প্রপোর্শনটা বেশি, কার টেস্টটা বেশি করে পাওয়া যাবে শরবতটা খাওয়ার সময়, আমের না লিচুর না কিসের? অবভিয়াসলি আমরা জানি যে যেটা বেশি পরিমাণ দেওয়া হচ্ছে, কনসেন্ট্রেশনটা যেটা বেশি। এখানেও খানিক মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম বলতে আমরা সেটাই বলতে চাইছি, অর্থাৎ পসিবল ক্যানোনিক্যাল ফর্মগুলোর মধ্যে যার এনার্জি সবচেয়ে কম। ঠিক আছে, এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে যে রেজোনেন্স এনার্জি কম্পারিজন। ঠিক আছে, রেজোনেন্স এনার্জি বা রেজোনেন্স স্টেবিলাইজেশন যাই বলি না কেন, এনার্জি অর স্টেবিলাইজেশন, ইউজুয়ালি এই দুটো শব্দ একে অপরের উল্টো। হ্যাঁ, এনার্জি মানে লেস স্টেবিলাইজ, মোর এনার্জাইজ মানে লেস স্টেবিলাইজেশন, আর মোর স্টেবিলাইজেশন মানে লেস এনার্জি, কিন্তু এক্ষেত্রে আমরা সেম টার্মিনোলজিতে ইউজ করছি, রেজোনেন্স এনার্জি আর স্টেবিলাইজেশন প্রেডিকশন। ঠিক আছে, ঠিক আছে, এরকম। তো এইটার উপর বেস করে আমরা কতগুলি ফিচার ভাবতে পারি আর কি। ঠিক আছে, কিন্তু সেই ফিচারটা ভাবার আগে ক্যানোনিক্যাল ফর্ম আঁকার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো একটা নিয়ম আমরা জেনেছি, সিগমা স্কেলিটনটাকে ফিক্স রেখে আমরা ইয়েটাকে মুভ করে করে দেখবো। ঠিক আছে, আরেকটা পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রেজোনেন্স ক্যানোনিক্যাল ফর্ম আঁকার সময় টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেটা যেন সমস্ত ক্যানোনিক্যাল ফর্মে কনজার্ভ থাকে। যদি না থাকে তাহলে তুই মানে কোনো একটা মলিকুল, আমি বলছি ব্যাপারটা কি লিখে নি আর কি। সো মেক শিওর while
drawing the canonical forms that total number of unpaired electron, ঠিক আছে, unpaired electrons মানে কি, মানে হচ্ছে either lone pair, না ঠিক আছে, এখানে মানে ওইভাবে লেখার দরকার নেই, টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে, নাম্বার অফ টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন মাস্ট বি কনজার্ভড throughout all of the structures, ঠিক আছে। তার মানে কি, মানে ধর আমি যদি বেঞ্জিনের কথা চিন্তা করি, বা ধর আমরা আগের দিন ফেনল আঁকছিলাম, ধর ফেনল এখানে দুটো লোন পেয়ার আছে, এই তাহলে ফেনল আঁকার সময় আমরা কি করছিলাম, এখানে এটা দেব, দিয়ে ওরে হনুমান যা, এটা এখানে খুললো, তাহলে প্রথম স্ট্রাকচারটা হবে এটা ও এইচ, এইখানে এটা মাইনাস, আর অক্সিজেন ঘর থেকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে প্লাস, তাই না, এটা হবে, তাই তো। খেয়াল করে দেখ, এই মলিকুলটারও ওভারঅল টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ফিক্সড, মানে এখানে এইখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, না প্লাস আছে না মাইনাস আছে, ঠিক আছে। কিন্তু এইখানেও দেখ, এখানে প্লাস আছে মাইনাস আছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, ফলে ওভারঅল মলিকুলটা নিউট্রাল, এটাও মলিকুলটা নিউট্রাল, এটাও মলিকুলটা নিউট্রাল, ঠিক আছে। যদি এটা না হয়, ঠিক আছে, তাহলে কি হবে, যদি ধর দেখা গেল যে একটা মাইনাস মানে কি আর প্লাস মানে কি, এটা আমরা রিয়েক্টিভ ইন্টারমিডিয়েটে পড়বো, কিন্তু আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি প্রয়োজনের স্বার্থে, ঠিক আছে, যে একটা মাইনাস মানে ধর, এখানে বলার দরকার আছে, আবার আমি আপাতত না লিখে বলে দিচ্ছি, কারণ একটু পরেই বলবো, আরো ক্যাটাগরিক্যালি বলবো, ওই জন্য বলছি না। সেটা হচ্ছে যে ডট যেন না তৈরি হয়, ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন যেন না তৈরি হয়, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলেই যেটা সমস্যা হবে, প্রথম সমস্যাটা হচ্ছে যে একটা ইলেকট্রন পেয়ার্ড ছিল, তার মানে তার ম্যাগনেটিক মোমেন্ট 0 ছিল। এবার তুই যখন আনপেয়ার্ড ইলেকট্রন, একটা এক্সট্রা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করবি, তখন তার ম্যাগনেটিক মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে। থ্রু আউট দ্য ক্যানোনিক্যাল ফর্ম ম্যাগনেটিক মোমেন্টটা কনজার্ভ থাকতে হয়, দ্যাট ইজ ওয়াই আনপেয়ার্ড নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনটাও কনজার্ভ থাকতে হয়। এছাড়া কি, এছাড়া হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিও কনজার্ভ থাকতে হয়, ঠিক আছে, না হলে ওভারঅল একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, ঠিক আছে। সেটা কি, যে যেমন এইখানে আমরা দেখছি যে এই বেঞ্জিনটা নিউট্রাল বেঞ্জিন, মানে নিউট্রাল বেঞ্জিন তো না, এটা ফেনল, নিউট্রাল ফেনল, এটাও কিন্তু নিউট্রাল ফেনল। হ্যাঁ, চার্জ সেপারেশন মেবি অকার, কারণ হতে পারে, কিন্তু কখনোই যেন নতুন করে চার্জ তৈরি না হয়, প্লাস বা মাইনাস, বোঝা গেল, তাহলে আমি ভুল হ্যাঁ ক্যানোনিকাল ফর্ম আঁকছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে, সেটার হেডিংটা খানিক এরকম, সেটা হেডিংটা হচ্ছে স্যালিয়েন্ট কি হচ্ছে, স্যালিয়েন্ট ফিচার অফ রেজোনেন্স এনার্জি। স্যালিয়েন্ট ফিচার্স অফ রেজোনেন্স এনার্জি, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট ফিচার, যেখান থেকে আমরা রেজোনেন্স এনার্জি সম্পর্কে কমেন্ট করতে পারবো। 1 নম্বর, গ্রেটার দ্য নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্মস হায়ার ইজ দ্য রেজোনেন্স এনার্জি, ঠিক আছে, গ্রেটার দ্য নাম্বার অফ, স্যালিয়েন্ট কি বিজ্ঞানী না? হ্যাঁ হ্যাঁ, স্যালিয়েন্ট, শুনতে পাচ্ছি না, স্যালিয়েন্ট কি বিজ্ঞানী না? না না, স্যালিয়েন্ট মানে ইম্পর্টেন্ট ও আচ্ছা, বা মোস্ট নোটিসেবল আর কি, বা প্রয়োজনীয়, যাই বলিস না কেন, ঠিক আছে। বুঝেছি। গ্রেটার দ্য নাম্বার অফ canonical forms, higher will be the resonance energy, higher will be the resonance energy, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে ধর, লেটস সে আমরা যদি উদাহরণের কথা ভাবি, হুম,
ধর কোনো একটা, আমি স্পেসিফিক উদাহরণ না দিই বলে, কোনো একটা মলিকুলের ক্ষেত্রে এটা এমনি বুঝতে পারছি। কোন একটা হ্যাঁ, মলিকুলের ক্ষেত্রে এটা একটা, ভিডিওটা দেখেছিলাম। হ্যাঁ দেখেছিলে, আচ্ছা। কোন একটা মলিকুলের ক্ষেত্রে একটা, সরি, দুটো ক্যানোনিক্যাল ফর্ম আছে, হ্যাঁ। হুম। আর ইয়ের ক্ষেত্রে তোর কোন একটা মলিকুলের ক্ষেত্রে তিনটে বা পাঁচটা আছে, তাহলে অবভিয়াসলি যেটার ক্ষেত্রে পাঁচটা আছে সেটা মোস্ট স্টেবল হবে। যেমন ধর বেনজিন, ঠিক আছে, বেনজিন এর দুটো ক্যানোনিক্যাল ফর্ম আমরা জানি, তাই না? দুটো ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক লিখলাম? হ্যাঁ ঠিক লিখেছি, ঠিক আছে। আর ধর ফেনল, ফেনলের কটা ক্যানোনিক্যাল ফর্ম হবে বলতে পারবি নিজে করে? এবার করে করতে, তাহলে প্র্যাকটিসটা হবে। দাঁড়া দাঁড়া, তাহলে নামটা মানে আমাকে একটু স্ট্রাকচারটা বলো। এই যে যেটা লিখেছিলাম। ও, বলছি। হুম, দাঁড়া দাঁড়া। এগুলো একটু কিন্তু চিনতে হবে, হ্যাঁ, খেয়াল করতে করতে যাবি। কারণ পরীক্ষায় কিন্তু অনেক সময় কি মেবি দেয়ও, হ্যাঁ, দিলে অ্যাসিডিক অ্যাসিড থেকে এটা করে দাও, বা ফর্মিক অ্যাসিড থেকে এটা করে দাও, বা ফেনল থেকে এটা করে দাও, হ্যাঁ। তখন কিন্তু তোকে স্ট্রাকচার জানতে হবে, নাহলে কিন্তু ওটা পয়সা মানে পারবি না তুই করতে। এই ছবিটা একবার দেখাও। ওই হ্যাঁ, আমি ঠিক দেখাও না একটুখানি। চারটে হবে? আঁকতে হবে। হ্যাঁ। কটা হবে বলছিস? চারটে? হ্যাঁ, না, পাঁচটা তো আমি দেখতে পাচ্ছি, তাই তো? পাঁচটা। নাকি পাঁচটা হবে না? একটা, দুটো, মাইনাসটা এখানে থাকবে, তিনটে। দুটো, তিনটে, আবার ওটা ব্যাক করে যাবে। হ্যাঁ, তাহলে চারটেই তো মনে হচ্ছে নাকি? একটা, দুটো, তিনটে, হ্যাঁ, চার নম্বরটা আবার ব্যাক করে যাবে। না, চার নম্বরটা না, চারটে, হ্যাঁ ঠিকই, চারটে ঠিক বলেছিস। কাকো চারটে। এই দুটো আঁকা আছে তো, আর দুটো এঁকে দাও ওখানে, তাহলেই তো। এখানে এঁকে দেবো, আচ্ছা এখানে এঁকে দিই। এরপরে এটা এখানে পড়বে। আচ্ছা, এই যে আমরা অ্যারো ফর্মালিটিটা ইউজ করছি না, এটা কিন্তু বলেছিলাম বোধহয়, হ্যাঁ তুই হ্যাঁ ছিলিস হ্যাঁ, এই জানি। ক্লাসটা, হ্যাঁ, যে এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। আইডিয়ালি করা উচিত নয়, কিন্তু তোদের লেভেলে কেন, এমএসসি লেভেল পর্যন্ত কেউ মানে, আমি খুব কম লোককেই দেখেছি এনে আপত্তি তুলতে, ঠিক আছে। কিন্তু অ্যারো অ্যাকচুয়ালি ইউজ করা উচিত না, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে ডিরেক্ট অ্যারো ইউজ অ্যারো দিয়ে করা খুব হয় একটা পার, করিও না মানে, আমি জবে থেকে করে আসছি এমনি। অ্যারো দিয়ে একটু ভিজি ভিজি হয়ে অ্যারো যায়। ইউজ করা হয় কিন্তু পার্মানেন্ট ইলেকট্রন হ্যাঁ ট্রান্সফারের হ্যাঁ জন্য, ঠিক আছে। হ্যাঁ। না রে, পাঁচটাই ঠিকই, আমি ওই জন্যই কনফিউজ হচ্ছিলাম, পাঁচটাই। কেন বলতো পাঁচটা? এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, এটা আর এটা ইকুইভ্যালেন্ট নয় কিন্তু, মানে আইডেন্টিক্যাল নয়। ক্যানোনিক্যাল ফর্মের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম, বাট আইডেন্টিক্যাল নয়। এই দুটো সেম জিনিস নয়, এই দুটোকে তুই বাদ দিতে পারবি না। তাহলে বেনজিনেরও এই দুটোকে বাদ দিতে হয়, হ্যাঁ হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। তো ফেনলের ক্ষেত্রে পাঁচটা ক্যানোনিক্যাল ফর্ম, বেনজিনের দুটো ক্যানোনিক্যাল ফর্ম, ফলে ইউজুয়ালি আমরা আশা করতে পারি যে বেনজিনের রেজোনেন্স এনার্জি কম হবে দেন ফেনল। যদিও সেটা সত্যি নয়, তার কারণটা অন্য। তার কারণ হচ্ছে ফেনলের ক্ষেত্রে যে অনেকগুলো ঝামেলা আছে, ঠিক আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু মোটামুটি ফেনলের আর বেনজিনের রেজোনেন্স এনার্জি খুব কাছাকাছি। বেনজিনের হচ্ছে 36 কিলো ক্যালোরি পার মোল, আর এর হচ্ছে 33 থেকে 34 কিলো ক্যালোরি পার মোল। এইটা কিন্তু হওয়ার কথা নয়, আমি ওই জন্য এই উদাহরণটাকে দেখাচ্ছি যে বেনজিনের রেজোনেন্স এনার্জি আর ফেনলের রেজোনেন্স এনার্জি ডিফারেন্সটা অনেকটা বেশি হওয়া উচিত, ফেনলের অনেক কম হওয়া উচিত, হ্যাঁ।
বাট স্টিল ফেনলের অনেকগুলো বেশি। তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস ঘটছে। আমি আসছি, এই উদাহরণটাই আমি ব্যবহার করে চলবো, আমি বাকি পয়েন্টগুলো লিখে আচ্ছা নিই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোর ইজ দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম। মোর নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, আচ্ছা লিখি, ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্মস more will be the resonance stabilization, ঠিক আছে? ঠিক আছে, হুম হুম। যেমন যেমন হচ্ছে ধর তোর উদাহরণ যদি আমি দিই, কার্বক্সিলেট অ্যানায়ন আর এই উদাহরণগুলো আমার মনে থাকে না সময় সময়, দ্বারা ভুলে যাই। হ্যাঁ, আহ, এই উদাহরণটা ইউজ করি, খেয়াল করে দেখ এইখানে বেনজিনের দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম আছে এবং দুটোই ইকুইভ্যালেন্ট। এইখানে ফেনলের 5টা ক্যানোনিক্যাল ফর্ম আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট অনুযায়ী ফেনলের রেজোনেন্স এনার্জি বেঞ্জিনের থেকে বেশি হওয়া উচিত। কিন্তু আরেকটা ফ্যাক্টর তোকে দেখতে হবে, যে বেঞ্জিনের যে দুটো ইকুইভ্যালেন্ট ফর্ম আছে সেই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম। তুই বলবি যে ফেনলেরও দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম আছে, এক্স্যাক্টলি ক্যানোনিক্যাল আছে, সেই জন্যই এরা এতটা ডিফারেন্স হওয়া সত্ত্বেও এরা কাছাকাছি। কিন্তু এখান থেকে এটা এক্সপ্লেন করা গেল না যে কেন ফেনলের দুটো ক্যানোনিক্যাল ফর্ম আছে, আচ্ছা বেনজিনেরও এরকম, দুটো ক্যানোনিক্যাল। আচ্ছা এরকম দাঁড়া দাঁড়া, ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বলে না বলুন। আমি বলিনি, আমার কাছে উদাহরণের শর্টেজ আছে এই মুহূর্তে, ফলে আমি একটা উদাহরণ দিয়ে সবগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছি এবং করা যাবে, অসুবিধা নেই। অনেকগুলো মিশে আছে, আমরা ঠিক আছে কমপ্লেক্স এক্সাম্পল দিয়ে করি না। প্রথম কথা হচ্ছে যে যদি 1 নম্বর পয়েন্টকেই ধরি, তাহলে বেনজিনের দুটো ক্যানোনিক্যাল ফর্ম আছে, ফেনলের 5টা ক্যানোনিক্যাল ফর্ম আছে। সো ফেনল উইল বি মোর স্টেবল দ্যান বেনজিন, ফলে ফেনলের ভ্যালুটা অনেক বেশি হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, হচ্ছে না। এবার আমরা একটু এগিয়ে গিয়ে চিন্তা করি। তার পরের পয়েন্টেই বলা হয়েছে যে মোর ইজ দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম, মোর উইল বি দ্য রেজোনেন্স স্টেবিলিটি। এখন বেনজিনেরও দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম আছে, ফেনলেরও দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম আছে। বেনজিনের ইকুইভ্যালেন্টের পর আর কোনো নন ইকুইভ্যালেন্ট নেই, ফেনলের নন ইকুইভ্যালেন্ট আছে। ঠিক আছে, নন ইকুইভ্যালেন্ট আছে। যদি এটা হুম বলাটা ঠিক নয়, কারণ বেনজিনের চাইলে তুই একটু জোরজার করে কিন্তু নন ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম আঁকতে পারিস। ঠিক আছে, এটা একটা গেল। নাও থার্ড পয়েন্ট, তারপরেও কেন ফেনল হেরে গেল, তার হেরে যাওয়ার কারণ থার্ড পয়েন্ট, এটা সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট। সেটা হচ্ছে যে মানে এমনি কি ওই এনার্জিটা ফেনলের মানে 36-এর বেশি হওয়ার কথা ছিল? মানে ওই এনার্জিটা কি বোঝাচ্ছে রে, ওটা রেজোনেন্স এনার্জি তাই তো? হ্যাঁ, রেজোনেন্স এনার্জি বা তাহলে রেজোনেন্স তো ওটা স্টেবিলাইজেশন এনার্জি, যাই বলিস না কেন। মানে ওটা যা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বেশি থাকবে তার স্টেবিলাইজেশন এনার্জিটা কি বেশি হবে না কম হবে? মানে স্টেবিলাইজেশন এনার্জিটা বেশি, এই ক্ষেত্রে কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম এই সেম জিনিস গোলাচ্ছে দেখ। এক্ষেত্রে মানে রেজোনেন্স, রেজোনেন্স এনার্জিটা কি কম হবে? এখানে একটাই টার্ম ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তুই রেজোনেন্স এনার্জি বল আর স্টেবিলাইজেশন বল, একটাই টার্ম ইউজ করা হচ্ছে, এবং সেইটা বেশি মানে ওভারঅল মলিকুলটার রেজোনেন্সের জন্য স্টেবিলিটি বেশি। হ্যাঁ হ্যাঁ ডোন্ট গেট ইন মানে কনফিউজ। হ্যাঁ। আমি ওই জন্যই বললাম যে এনার্জি আর স্টেবিলাইজেশন এই দুটো একে অপরের উল্টো টার্ম। কিন্তু ট্র্যাডিশনালি রেজোনেন্স এনার্জি বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে ওই এনার্জি ডিফারেন্সটা। হ্যাঁ হ্যাঁ আমি সো ওটাই বলছি। বোঝা গেছে, হ্যাঁ, ফলে এই ক্ষেত্রে এই ভ্যালুটা বেশি মানে মোর স্টেবল। ঠিক আছে, হ্যাঁ মানে নাও দ্য লাস্ট এন্ড মানে মোস্ট ভাইটাল। মানে হ্যাঁ বল। যার ক্যানোনিক্যাল স্ট্রাকচার বেশি থাকবে তার ওই যে আসল ফর্ম অফ মলিকিউলটা আহ অনেকটা স্টেবল হবে দেন, মানে যেটা সব থেকে এক্স্যাক্টলি, ক্যানোনিক্যাল। এক্স্যাক্টলি মানে ক্যানোনিক্যাল। আহ, এটা মলিকুলার অরবিটাল থিওরির ক্ষেত্রেও সত্যি। যত বেশি অরবিটাল ওভারল্যাপ করবে, তত লোয়েস্ট এনার্জি অরবিটালটা নিচে যাবে। ঠিক আছে, ব্যাপারটা তাই, অর্থাৎ মোর দ্য নাম্বার অফ পসিবল ক্যানোনিক্যাল ফর্ম, অ্যাকচুয়াল মলিকুলটার স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল মলিকুলটার এনার্জি তত কম হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। থার্ড পয়েন্ট হচ্ছে, যদি এই দুটো পয়েন্টও আমরা ইয়ে না করতে পারি, মানে ডিসাইড না করতে পারি, তাহলে কি, তাহলে হচ্ছে যে ক্যানোনিক্যাল ফর্মটায় মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড আছে সে মোর স্টেবল। ঠিক আছে, সো মোর দ্য কোভ্যালেন্ট বন্ড,
মোর দ্য স্টেবিলিটি। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট, সেপারেশন, মানে 4 নম্বরটা অ্যাকচুয়ালি 3-এর সঙ্গেই, ঠিক আছে, আমি 3-এর সঙ্গেই লিখি। এটা 1 দিলাম, 2। আচ্ছা, কোভ্যালেন্ট এরকম করেই বন্ডের ছিল। সংখ্যা বাড়লে পরে স্টেবিলিটি বাড়বে, তাহলে কোভ্যালেন্ট বন্ড ছাড়া আর কি হতে পারে? না, একটা কোভ্যালেন্ট বন্ডের টোটাল ইলেকট্রন ডেন্সিটিটা চার্জ সেপারেশন হয়ে যেতে পারে, একটা মাথায় প্লাস একটা মাথায় মাইনাস, যেমনটা আমরা দেখলাম, ঠিক আছে। হুম হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যে সেপারেশন অফ চার্জ ডিস্টেবিলাইজ দ্য হুম কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, ঠিক আছে। হুম হুম সেপারেশন অফ চার্জ ডিস্টেবিলাইজ the contributing structure, ঠিক আছে। অর্থাৎ স্ট্রাকচার, অর্থাৎ আমরা ফেনলে যদি চলে আসি, ফেনলের 5টা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে এই দুটো তো ইকুইভ্যালেন্ট বুঝলাম, এই দুটোর মধ্যে কোনো চার্জ সেপারেশন নেই, ফলে এই দুটোই কিন্তু ফেনলের মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম। এরা নয়, কারণ এদের চার্জ সেপারেশন আছে, হুম ঠিক আছে। হুম। তো 3টে তো 4% আছে। হ্যাঁ, ওটাই তো বলছি, হ্যাঁ হ্যাঁ। এদের চার্জ সেপারেশন আছে, অর্থাৎ এরা কেউ মোস্ট কন্ট্রিবিউটিং হবে না, এই দুজন মোস্ট কন্ট্রিবিউটিং। ওই জন্য ফেনলকে আমরা দেখবি এই দুটোতেই আঁকার চেষ্টা করি, ঠিক আছে। হুম 4 নম্বর পয়েন্ট, আচ্ছা, চার্জ সেপারেশন হলে তো বুঝলাম যে মলিকুলটা ইয়ে হবে, তোর কি বলে, ডিস্টেবিলাইজ হবে, কিন্তু কোন একটা মলিকুলের মধ্যে যদি সবগুলোতেই চার্জ সেপারেশন থাকে, ধর আমরা NO2 টাইপ নিয়েছি, NO2 তে তো সব হুম ক্ষেত্রেই তোর একটা প্লাস একটা মাইনাস থাকবেই, হুম তাহলে হুম যেখানে চার্জ সেপারেশনটা আছে, যেটা সেটা সেখানে কি করে ডিসাইড করবো? সেখানে দেখতে হবে যে চার্জটা কার মাথায় আছে, ঠিক আছে। যদি ইলেকট্রোপজিটিভ সেন্টার ইলেকট্রোপজিটিভ সেন্টার ক্যান হোল্ড পজিটিভ চার্জ সেফলি, same as electronegative center can hold negative charge safely, ঠিক আছে। অর্থাৎ যদি এরকম হয় যে সবগুলোতেই চার্জ সেপারেশন আছে, তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় ইলেকট্রোপজিটিভ সেন্টার প্লাস ধরে আছে, ইলেকট্রোনেগেটিভ মাইনাস ধরে আছে, তাহলে ওগুলো ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু তার মানে কিন্তু যেখানে চার্জ সেপারেশন নেই তার থেকে বেশি হয়ে যাবে নাকি, ঠিক আছে। বুঝতে যেখানে পেরেছি। চার্জ সেপারেশন নেই সে অলওয়েজ বেশি। আচ্ছা, হুম, এটাই কি একমাত্র সত্যি যে ইলেকট্রোপজিটিভ সেন্টার প্লাস ইলেকট্রোনেগেটিভ সেন্টার না মাইনাস হবে? উল্টোটাও হয়। যেমন উল্টোটা কেয়ার হয়। ডোনেট করে ক্লোরিন, ওই একটা উদাহরণ দিয়েছিল ক্লোরিন আয়োডিন দিয়ে। না, শুধু ডোনেট করলে হবে না, ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোপজিটিভ অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ বেয়ারই করতে পারবে না, ঠিক আছে। না কিন্তু ওটা পারবে না। নেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ক্যান sometimes bear a positive charge if it's, মানে by doing so it fulfills it octave, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। So sometimes electronegative center can bear the positive charge if it has got an octet. আ- আচ্ছা, ওই যে উদাহরণটা দেখিয়েছিলে ওখানে তো অক্টেটও এমনি তো ছিল, মানে মানে একটা বন্ড যখন করেছিল কার্বনের সাথে ক্লোরিন, হুম, তখন তো অক্টেট ছিল নাকি ছিল না? ক্লোরিন, ক্লোরিন কোথা থেকে এলো? আরে মানে উদাহরণটা আমি তোকে বলছি, একটু দাঁড়া। এই ছিল হচ্ছে CH2, দাঁড়া বলছি, একটু দাঁড়া। মানে এই মলিকুলটা বলছিস? ধর ক্লোরোবেনজিন নিয়ে আমরা চিন্তা করি, ওরকম একটা ছিল, নামটা তো মনে নেই। ক্লোরোবেনজিন নিয়ে চিন্তা করি, ক্লোরিনের মাথায় লোন পেয়ার সিএইচ টু ছিল, CH2CHCl। CH2CHCl। হ্যাঁ। আচ্ছা, ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড আর এটা সিমিলার কম্পাউন্ড, এটা দিয়ে ভাবা যাক। এই লোন পেয়ারটা এখানে ডোনেটেড হবে, ঠিক আছে, এটা এর মাথায় খুলবে,
তাহলে এটা দেখতে কিরকম হবে? এই ডবল বন্ড সিএল না আমি বলছি মাইনাস। প্রথম অবস্থায় থাকা সত্ত্বেও তো সিএল এর অক্টেট আছে নাকি নেই? হ্যাঁ আছে, কিন্তু এখানে কি বলা হয়েছে যে একটাই প্রথম লাইনে বলা হয়েছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেগেটিভ চার্জ হোল্ড করতে পারবে। তারপরে বলা হয়েছে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সামটাইমস পজিটিভ চার্জ হোল্ড করতে পারে যদি তার অক্টেটটা ফুলফিল থাকে। আচ্ছা। এটার সাথে আগে অক্টেট ফুলফিল ছিল কিনা ইট ডাজন্ট ম্যাটার, বাট এবার দেওয়ার পরেও যাতে অক্টেটটা ফুলফিল থাকে, তাই হ্যাঁ তাই অক্টেটটা তো? ফুলফিল থাকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে। মানে সেকেন্ড যে ডেটটা তো সব দিক থেকেই বিরুদ্ধে আছে, মানে সেকেন্ড ডেটটা তো খুবই কম কন্ট্রিবিউট করবে। বটেই বটেই, ঠিকই বলেছিস। হলো। আহ, আর রেজোনেন্সে তেমন কিছু বলবার নেই। তোর কিছু প্রশ্ন থাকলে বল। ও রেজোনেন্স ইনহিবিশনটা যদি আমি ওই মেন ক্লাসে বলিনি, তবে আমি বলে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি ওই লিস্টটা কি করে দিয়েছিলাম, কারা প্লাস আর এফেক্ট দেখাবে কারা মাইনাস এফেক্ট দেখাবে? না ওইটা তো, ওটা আই এর ক্ষেত্রে করে দিয়েছিলে, আর এর ক্ষেত্রে করে দাও। তাই? আচ্ছা, তাহলে আমি এখানে হ্যাঁ। লিখে দিচ্ছি। আমার মনে হলো একদিন আমার বলো। স্মৃতিতে আমি ভাসছে যে কোনো একদিন আমি বোর্ডে লিখেছি, সেদিনটা কি ওই পরের দিন লিখলাম? আচ্ছা। লিখেছিলে প্লাস হয়তো। প্লাস আর এফেক্ট আর মাইনাস এর এফেক্টের মানে ডেফিনেশনটা পরিষ্কার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্রু রেজোনেন্স যদি ওভারঅল ওই পার্টিকুলার গ্রুপটা মাইনাস গ্রুপটা বাদ চার্জ। দিয়ে মলিকুলের যে বাকি অংশটা আছে সেই সেখানে ইলেকট্রন ডোনেট করে তাহলে প্লাস আর এফেক্ট, হুম আর হুম যদি তুলে হুম নেয় তাহলে হুম। মাইনাস আর ওই এফেক্ট। তো আই এর মতো। হুম। প্লাস আর এফেক্ট কারা দেখায়, আমি কয়েকটা কমন গ্রুপের নাম লিখছি, এর বাইরেও কিন্তু দেখাতে পারে, ঠিক আছে। তো ওইচ, তারপর ওইচ, সিএইচ ও টু সি, আর, এটা সিও, আর সিও সিএইচ থ্রি, ঠিক আছে। সিএল, এনএইচ আর, এনএইচ, এনএইচ। সিও, সিও থ্রি, আর ঠিক আছে। মানে কি? এনএইচ। এনি এনি অ্যালকিল গ্রুপ, আচ্ছা মানে এরকম ধর। আচ্ছা। আচ্ছা, আর মাইনাস আর এফেক্ট হচ্ছে, মাইনাস আর এফেক্ট মোটামুটি এটা কোন গ্রুপ? তা অ্যালডিহাইড। কোনটা, আগেরটা না পরেরটা? পরেরটা। আর আগেরটা? আগেরটা নাকি যারা সিও, সেটা তো অ্যালডিহাইড। আরেকটা এখনো ফাংশনাল গ্রুপ চেনে দেখা জানা যাচ্ছে না কেন? কার্বক্সিলিক অ্যাসিড। এইগুলো এবিসিডির মতো, পারলে কেউ ক্রেডিট দেবে না, না পারলে ডিসক্রেডিট করবে, ঠিক আছে। আচ্ছা, স্টেরিক ইনহিবিশন ব্যাপারটা হচ্ছে খানিক এইরকম, যে রেজোনেন্স হতে গেলে তো করেসপন্ডিং সেন্টারের মাথায় যে পাই অরবিটাল গুলো আছে মানে পি অরবিটাল, সেই অরবিটাল গুলোর কনজুগেশন দরকার হয়, ওভারল্যাপ দরকার হয়। হুম। হুম 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 তার মানে খেয়াল করে দেখ, অরবিটাল গুলোকে প্যারালালি থাকতে হবে, তাই না? হুম। ধর হ্যাঁ হ্যাঁ আমরা বেঞ্জিন নিয়ে হ্যাঁ। চিন্তা করি যদি, মানে উদাহরণটা দেখেছি ওই NO2 ইয়ে দিয়ে। আমি এখানে বলছি তো, ধর এই যে পিটা, আমরা তো রেজোনেন্স এফেক্টটা বলতে গিয়ে বলেছি যে এই সবকটাকে ওভারল্যাপ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ রেজোনেন্সের হ্যাঁ একদম ফান্ডামেন্টাল কনসেপ্টে যদি যাই, তাহলে যদি হ্যাঁ। ওভারল্যাপ করতে হয় তার মানে এরা সবাই সেম প্লেনে থাকতে হবে, এদের সেন্টার হুম গুলো সেম হুম প্লেনে থাকতে হবে। যদি এরা সেম প্লেনে হুম। না থাকে তাহলে এরা পারপেন্ডিকুলারলি বা প্যারালালি ওভারল্যাপ করতে পারবে না, তাই না, না, যদি এরা এরকম পারবে না। একটা স্ট্রাকচার হয়। হ্যাঁ হ্যাঁ, পারবে না। অন্য প্লেন। এরকম একটা স্ট্রাকচার যদি হতো, তাহলে কি হতো, তাহলে এই, ও, এই, 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 এটাই মাথায় উঠে বসে আছে, ঠিক আছে। হুম এই, ঠিক আছে। তাহলে এইটা নেই, ঠিক আছে। মানে আমি এটা বোঝার, ছবিটা যদি বুঝতে অসুবিধা হয় আমি এখানে রং করে দিচ্ছি, এইটা হচ্ছে আমার মেন প্লেনটা, আর ওটা অ্যাবভ দ্য প্লেন উঠে বসে আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লেখা ভালো, তো এই উপরে পিটা, উঠবে। এই পিটা খানিক এইরকম থাকবে, ঠিক আছে, তাই না? তার মানে হুম সেন্টার গুলোর
যে যে অরবিটাল গুলোতে পাই ইলেকট্রনটা ধরে আছে সেই অরবিটাল গুলো সেম প্লেনে থাকলে তবেই কনজুগেশন ভ্যালিড হবে, তাই না? হ্যাঁ। এবার কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডিউ টু মেনি ফ্যাক্টরস, ডিউ টু ভেরিয়াস ফ্যাক্টর ও থাকতে পারে না। তার মধ্যে যদি কোনো সময় ওই কারণটা, মানে যে কারণে ওই প্ল্যানারিটিটা নষ্ট হচ্ছে সেই কারণটা যদি কোনো মানে ওভারঅল স্পেসে গুতগুতির জন্য হয়, তখন তাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজন। ইনহিবিশন মানে হচ্ছে স্তব্ধ করা, রুদ্ধ করা, বন্ধ করা, যাই বলিস না কেন, ফলে রেজোনেন্স এফেক্টটাকে খানিকটা রুদ্ধ করে দিল কে না, স্টেরিক এফেক্ট। সো দিস ইজ কল্ড স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। হ্যাঁ, এই এফেক্টটা মানে যে কোনো স্টেরিক এফেক্টের মতোই এই এফেক্টটা একটা এমপেরিক্যাল এফেক্ট, ঠিক আছে, নট এক্সপ্লিসিট এফেক্ট, ঠিক আছে, কারণ স্টেরিক এফেক্ট গুলো এমপেরিক্যাল এফেক্ট। আমরা বলতেই পারি যেখানে গুতুগুতি হচ্ছে বলে ঠেলে দেয়, সঙ্গে সঙ্গে একটুখানি সাইন্টিফিক মানে ম্যাথমেটিক্যাল মাইন্ড হলেই জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি তো বলছো ঠেলাঠেলি করছে, তাহলে কতটা এক্সটেন্ডে ঠেলাঠেলি হচ্ছে, তার উপর তো ডিপেন্ড করবে যে ওই ঠেলাঠেলিটা ইয়ে। ফলে যখনই আমরা স্টেরিক ইফেক্ট দিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক কিছু ব্যাখ্যা করা হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেস সেগুলো কিন্তু একটা এমপেরিক্যাল এফেক্ট। হ্যাঁ, স্টেরিক এফেক্টটা কিন্তু একটা এমপেরিক্যাল এফেক্ট, বাট এক্সপ্লেন করা হয় এটা দিয়ে, ঠিক আছে। যেমন ওখানে যে মলিকুলটা আমরা ইউজ করেছিলাম মোস্ট প্রবাবলি সেটা এই মলিকুলটা, আয়োডিন হ্যাঁ, এটা NO2 NO2 ছিল। NO2 NO2, এইটা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ওইটা ওটা কার ক্লাস ছিল, সুটুনু কারো, তাহলে ঠিকই আছে। NO2 তাহলে কি হবে, এই আয়োডিনের মাথায় লোন পেয়ার আছে, ঠিক আছে, না ওই লোন পেয়ার ডোনেট হবে, ডোনেট হয়ে যা হওয়ার হবে, মানে হাইলি কনজুগেটেড সিস্টেম এটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, হাইলি কনজুগেটেড সিস্টেম হওয়ার কথা ছিল। কিন্তু কি হয়, যেটা হয় সেটা হচ্ছে যে এই পোর্শনটা, অর্থাৎ এই আয়োডিন, এই NO2, এই পোর্শনটুকু কনজুগেশনে পার্টিসিপেট করতে পারে, কিন্তু এই NO2 এরা পারে না, ঠিক আছে, এই NO2 আর এই NO2 পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে আয়োডিন বেশ বড় সাইজ একটা অ্যাটম, ঠিক আছে, আয়োডিন বেশ বড় সাইজ হওয়ার জন্য, এবং NO2 ও খেয়াল করে দেখ, এই মলিকুলটাকে যদি আমি একটু খুলে লিখি তাহলে এটা এরকম হবে ব্যাপারটা। এই এই হচ্ছে ধর আয়োডিন, এই N ডবল বন্ডেড O মাইনাস প্লাস N ডবল বন্ডেড O মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। এবার কি হয় না, এই দুটো NO2 এরা শিফট করে যায়, বাবা এটা একটু বেশি কালি হয়ে গেল, এই দুটো NO2 আউট অফ প্লেন চলে যায় অ্যাকচুয়ালি। এই প্রত্যেকটা সেন্টার, অর্থাৎ এই অক্সিজেন, এই অক্সিজেন, এই নাইট্রোজেন, এই কার্বন, ঠিক আছে, এই আয়োডিন, এরা সবাই একটা প্লেনে থাকার কথা ছিল। কিন্তু কি হয়, এইখানে এই ধাক্কাধাক্কিটাকে ইয়ে করার জন্য, মিনিমাইজ করার জন্য, এই ধাক্কাধাক্কিটাকে মিনিমাইজ করার জন্য এই দুটো NO2 সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে রোটেট করে যায়, ঠিক আছে। অর্থাৎ এই এই স্কেলিটনটা একটা প্লেনে পড়ে থাকে, আর এরা তার সঙ্গে মানে ঘুরে যায়। এবার কতটা ঘোরে, পারপেন্ডিকুলার ঘোরে না কতটা ঘোরে, ইটস ইটস কি বলবো, ইটস ম্যাটার অফ এক্সপ্লিসিট ক্যালকুলেশন, সেটা আমরা এখানে করছি না। বাট এইটুকু শিওর যে এই NO2টা যতটা ভালো এই রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে, এরা দুজন পারবে না, ঠিক আছে। এবং সেটা বন্ড লেন্থের ডেটা দেখে বোঝা যায়, ঠিক আছে, আমরা তাতে যাচ্ছি না। এছাড়াও উদাহরণ আছে, ঠিক আছে, একেবারে উদাহরণ নেই তা নয়, ঠিক আছে। মানে আহ, রেজোনেন্স পার্টিসিপেট করতে গেলে ওদের অসুবিধাটা কি হবে? ওদের পি গুলো তো আর ওই সেম মানে প্যারালাল প্লেনে থাকবে না। আচ্ছা, কারণ ওরা আগে থেকেই NO2টা দুটো বড় মলিকিউল বলে নিজের মতো করে স্ট্রাকচার বদলে নিয়েছে, তাই তো? NO2 গুলো মানে এই যে আয়োডিন, বেনজিন রিং আর নিচের NO2, এইটা যে প্লেনে থাকবে, ওই অর্থর পজিশনের যে দুটো NO আছে, NO2 গ্রুপ আছে, তারা নিজেদেরকে একটুখানি স্ট্রেট করে নেবে, মানে একটু ওই প্লেনের অর্থোগোনালি ঘুরে যাবে আর কি। তার ফলে ওই পি ওইগুলোর পি গুলো একটু চেঞ্জ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ বটেই, মানে এটাকে খাতায় কি করে লিখে দেখানো যায়, তারা ভাবতে দিকটা আমাকে। আচ্ছা আমি চেষ্টা করছি, কিন্তু রোটেট করলে তো হবে না, ফ্লিপ করলেও হবে না, এটা তো আউট অফ প্লেন রোটেশন করা যায় না, ঠিক আছে। মানে এইখানে যে আমি স্ট্রাকচারটা লিখেছি এটার মধ্যে খেয়াল করে দেখ যে এরা সবাই একটা প্লেনেই লেখার চেষ্টা করেছি আমি, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, অর্থাৎ অক্সিজেন সবাই একটা প্লেনেই আছে। আর আমি যেটা বলার চেষ্টা করছি সেক্ষেত্রে মলিকুলটা খানিকটা এরকম হয়ে যাবে, আয়োডিন
এন, কি হয় লিখি, এন মানে শুরু ওটা করে দিলে কি ওটা হবে? একটা ছবি দেখাতে পারবে ওইখানে ওই ইয়েতে? ছবি দেখানোর হ্যাপাটা একটু বেশি, মানে আমি বলতে চাইছি, দাঁড়া কোনো একটা তোর একটা হাতকে ফ্ল্যাট ভাবে রাখ, খাটের সমান্তরালে হুম হুম। রেখেছিস, আরেকটা হাতকে পারপেন্ডিকুলারলি প্লেস কর, মানে ওই প্লেনটা ওই প্লেনটাতে পারপেন্ডিকুলার, হ্যাঁ করেছি। পারপেন্ডিকুলার করেছিস তো? এইটাই হচ্ছে ব্যাপারটা, মানে আগে NO2টা ওই সেম প্লেনে ছিল, না ওটা একটু রোটেট করে পারপেন্ডিকুলার গোছের হয়ে যাবে। এবার কতটা রোটেট করবে, এক্সাক্ট পারপেন্ডিকুলার হবে না 45 ডিগ্রি হবে, এটা নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট ওই প্লেনে আর থাকবে না, ফলে কনজুগেশনটা হ্যাম্পার হবে। বোঝা গেল? আচ্ছা। হ্যালো। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ মানে আমি বুঝলাম আগে দুটো হাত প্যারালাল, পুরোপুরি প্যারালাল থাকছিল, এখন খানিকটা শিফট হয়ে গেছে ওই মানে ওই প্লেনে, তাই? ওই মানে ওই অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন এই প্লেনটা যদি এর সঙ্গে ঘুরে যায়, তাহলে তোর পি গুলো করেসপন্ডিংলি ঘুরে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর ওই এরকম আরো পজিশনটাই কি বলে, অর্থ, আর ওই ওই আরেকটা না এনে যে পজিশনে ওটা আছে? একবার বলেছিলাম না, এই ভুলে গেছিস? এই হ্যাঁ ওটা একটু বেন, কি মেসো, কি যেন ছিল না না, নামগুলো? মেসো না, মেসো মেসো অন্য জিনিস। মেসো হচ্ছে এমন একটা স্টিরিওআইসোমার যার মধ্যে কাইরাল সেন্টার আছে, বাট সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু সিমেট্রি। ও না সেটা হচ্ছে মেসো না, মেসো। দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া। আরে এইটা যদি এ, সাবস্টিটিউটেড বেনজিন হয়, তাহলে এই সাবস্টিটিউশনের রেসপেক্টে এই দুটো পজিশন হচ্ছে অর্থ, এই দুটো হচ্ছে মেটা, এটা মেটা, হচ্ছে আর প্যারা। এটা প্যারা। প্যারা, হুম। ঠিক আছে। আচ্ছা, এরকম মানে স্টেরিক ইনহিবিশনের গল্প আরেকটাও আছে, ঠিক আছে, যেমন ধর ওই তোর 5 মেম্বার রিং এর একটা অপশন আছে, ঠিক আছে। যেমন ধর এই মলিকুলটা, এটা খুব বিউটিফুল একটা এক্সাম্পল। বেনজিনের এরকম পরে পাশাপাশি কয়েকটা 5 মেম্বার রিং আমরা নিয়েছি, ঠিক আছে। তাহলে এই এই পোর্শনটা, বেনজিন তো প্ল্যানার মলিকুল, ঠিক আছে। তারপরে আমরা 5 মেম্বার নিয়েছি, তাহলে তাদেরও প্ল্যানার হতে কোনো অসুবিধা নেই, স্টেরিক ফ্যাক্টরও নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। হুম। হুম। কিন্তু এখানে স্টেরিক ফ্যাক্টর না থাকলে বড়, এখানে হ্যালো, গেছে। হ্যাং হয়ে গেছে, শুনতে পাচ্ছি না কিছু কথা। হ্যালো, হ্যালো। তোর কিছু সমস্যা হয়েছিল, কারণ আমি তোর কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু তুই বললি গেছে। ও আচ্ছা, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, ওটা আমার সমস্যা। মেবি হতে পারে, কিন্তু আবার তাহলে তোর শব্দটা আমি কি করে শুনছিলাম? হ্যাঁ তাও তো ঠিক। যাই হোক, বলো বলো। হুম। খেলা দেখেছিলি আজকে? দেখেছিলাম, অল্প একটু দেখেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি স্কোরস লেভেল, ওই জেতার ওই জায়গাটা দেখেছিলাম, মানে উইনিং শটটা আচ্ছা, দেখেছিলাম। আমি ওই মার্করামের আউট হওয়ার আগে অব্দি দেখেছি। আউট হওয়ার আগে অব্দি বাবুমার আউটটা দেখেছি।
হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্ন আছে আমি করছি আমাকে। ভালো পেয়েছে, ভালো পেয়েছে। না, তুমি যে অডিওটা পাঠিয়েছিলে এখানে কি কোনো গানের কথা বলছিলে? গান বলতে বুঝলাম না। আমি না, তুমি বলেছিলে কালকে মানে তাকে একটা প্রেডিক্ট করে দিয়েছি, মানে প্রেডিক্ট কিভাবে করেছিলে, মানে ওই বললেন কারণ জুনিয়র একটা বন্ধু তাকে বলেছিলে যে সাউথ আফ্রিকায় জিতবে, মানে যুক্তিবিদ্যা এটা শুনতে বলছিল। পাচ্ছি না, তুই কি বলছিস একটু। মানে আমি বলতে চাইছি তুমি অডিওতে বললে না যে কাকে একটা আগে থেকে বলে দিয়েছিলে যে সাউথ আফ্রিকায় জিতবে, কারণ এই কারণটা বলনি, কারণটাই জানতে চাইছি। না না, তা বলিনি। আমি বলেছি যে এই যে দিস টাইম ফর আফ্রিকা, এইটা মানে এটা তো বেসিক্যালি শাকিরার একটা গান আছে, আমি জানি না তুই শুনেছিস কি। আমি শুনিনি। আচ্ছা আচ্ছা, মানে ওটা খুব বিখ্যাত গান, কারণ মানে 2000 কত হবে, 2000 লাস্ট ওয়ার্ল্ড কাপ কবে হলো, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022-এ, তাই তো? 2022, তাহলে 4 বিয়োগ করলে হচ্ছে 18, 14, হ্যাঁ 10, 2010-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ। তখন তো আশা করি তোর জন্ম হয়ে গেছে, কিন্তু খুব ছোট। 2010-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল সাউথ আফ্রিকায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তখন শাকিরা একটা গান বানিয়েছিল। শাকিরা তো একজন পপ সিঙ্গার আর কি, সাউথ আফ্রিকান সিঙ্গারই ও। ও একটা গান বানিয়েছিল, দেখবি।